এটা আসলে কাউচ কাচারির প্রি সেশন। আপনারা হয়তো বা একটু অবাক হচ্ছেন কিনা জানি না, মানে আমার বহরে নতুন একটা সংযোজন ঘটেছে, যেটা হচ্ছে যে ভিডিও। আমি অডিও থেকে ভিডিওতে চলে আসলাম। এইটা আসলে আমরা যেই মূল সিজনটা শ্যুট করতে চাই ঠিক সেটারই প্রি সেশন হিসেবে রাখতে চাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের যেই প্রতিবন্ধকতাগুলো থাকবে বা ট্রাবল শুটিংয়ের যেসব ব্যাপার থাকছে সেগুলোকে যাতে আমরা এখান থেকে রিজলভ করে ফেলতে পারি। যাই হোক, আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে গত দুদিন আগে আমি একটা পোস্ট দেখলাম যে আড্ডা বিষয়ক একটা পোস্ট দেখলাম, যে আড্ডার মানে একটা নস্টালজিক পোস্ট। সেখানে হঠাৎ করে দেখে আমার মনে হলো যে আরে তাই তো, আড্ডা একটা সময়ে আড্ডা প্রবণ যে পরিমাণ ছিলাম এবং আড্ডা কেন্দ্রিক জীবন যেরকম ছিল সেই জিনিসগুলো এখন এখন এর ব্যত্যয় ঘটছে আর কি। এটার পরিবর্তন বা এটা চেঞ্জ কিভাবে আসলো সেটা হচ্ছে যে সেটা অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করছে বলে আমার মনে হয়। যখন ক্লাস 9-10-এর দিকে মনে হয় আমি প্রথম আড্ডা দেওয়া শুরু করি, কারণ এর আগে আমার জন্য বের হওয়া বা ইয়ে করাটা একটু ডিফিকাল্ট ছিল। তখন থাকি আমি জাপান সিটিতে, মোহাম্মদপুরে, আমার মেজো ফুফুর বাসায়। তো যেটা হয় যে আড্ডা নিয়ে এবং সব কিছু মিলায় যে মানে বাসা যেহেতু মানে বাবা মা ছাড়া থাকছি, সো এক ধরনের মনে হয় যে ওকে বাসার থেকে থাকলে হয়তো বা এটা 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 বেশি ফলপ্রসূ হবে বা আমি হয়তো বেশি সময় একটা নিজের মতো করে থাকার সুযোগ হবে হয়তো। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ক্লাস 9-10 স্কুলও ছিল, কোচিং ছিল, সব কিছু মিলে মানে আড্ডা। তো দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে যদি স্কুল থাকে স্কুল, তারপরে একটু আড্ডা, আবার দুপুরে এসে ভাত খেয়ে আবার বিকালে দেখা যাচ্ছে কোচিংয়ের পরে আবার আড্ডা। এইভাবে করে আড্ডা আসলে আমার জীবনে পুরা মানে ক্লাস 9-10-11-12 এবং ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত। ইউনিভার্সিটি লাইফ বলতে আমার অনার্সের টোটাল আমি বলবো যে 5 বছর এই সময়টা পুরোটাই আড্ডার ভিতরে খুব মজে ছিলাম আর কি। এরপরে মানে স্কুলের যেটা মজার বিষয় হয় যে স্কুলে যে বই পড়তাম, প্রচুর বই পড়তাম, কিন্তু পরবর্তীতে এসে মনে হলো যে আচ্ছা, আমি যদি আড্ডাগুলো না দিতাম আমি কি আসলে এই ধরনের মানুষের সাথে যোগাযোগ হতো বা অমুকের সাথে যোগাযোগ হতো কিনা, বা আমি তাকে চিনতে পারতাম কিনা, বা এই ধরনের মানুষ যে এক্সিস্ট করে সোসাইটিতে সেটা আমি জানতে পারতাম কিনা। পরে মনে হলো যে না, এটা হয়তো আমি জানতে পারতাম না, যদিও আমি তখন বই পড়া একেবারেই ছাড়ি নাই, বই পড়তেছিলাম। খুব সম্ভবত আমি মনে হয় মিসির আলি সিরিজে তখন বেশ বুঁদ হয়ে থাকতাম, কারণ তখন আমার ট্যাবলেট ছিল, সেই ট্যাবলেটটার মধ্যে মিসির আলির অনেকগুলা মানে সবগুলা মানে ইয়েরই ইবুক ছিল, খুব সম্ভবত মানে পিডিএফ ছিল। এর বাইরে যেটা হয় যে মানে আড্ডা থেকে আমি আসলে অনেকগুলা জিনিস শিখছি এবং আড্ডা আমাকে আসলে অনেকভাবে প্রভাবিত করছে। আই হোপ এটা সবার ক্ষেত্রেই সেম বা অনেকের ক্ষেত্রেই এটা ঘটার সুযোগ হয়েছে হয়তো, বিশেষ করে যারা ছেলে মানুষ আছে, কারণ মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এটা একটু কম ঘটে ওই সময়টাতে 9-10-11-12-এ, কারণ তাদের এক ধরনের রেস্ট্রিকশনসের ভিতর দিয়ে থাকতে হয় যেহেতু বাংলাদেশের সোসাইটি। যেটা হয় যে মানে একটা দিনের ঘটনা বলি। তো আমরা তখন হরতালের সময়, তো হরতালের স্কুল মানে স্কুল খুব সম্ভবত, হ্যাঁ তখন কলেজে, তখন কলেজে তখন হচ্ছে যে জাস্ট কলেজ বন্ধ, কিন্তু কলেজ যাওয়া হয় নাই। সো নিচে সকালে নাস্তা খেয়ে নিচে নেমে চায়ের দোকানে দিকে গেছি। তখন আমাদের এক বড় ভাই, উনি মোটামুটি ইনটক্সিকেটেড, সবসময় ইনটক্সিকেশনের ভিতরে থাকতো। তো সকালবেলা উঠে সেও দেখলাম যে ঘুম থেকে উঠে মাত্রই সে নিচে নামছে। এরপরে সে হঠাৎ করে একটা বাহিনীর একটা গাড়ি যাচ্ছে, টহল গাড়ি, ওই দেখ বলদ বাহিনী যায়, ওই যে বলদ বাহিনী। আমরা তো পুরো ভয় তটস্থ হয়ে গেছি যে যে উনি এটা কি বলতেছে। হঠাৎ করে মানে আমরা ভয়ে মানে ভিতরে আমাদের যে কম্পাউন্ড গেটের সাথেই তো চায়ের দোকানটা, সেই ভিতরে ঢুকে গেছি। এরকম একটা এক্সপিরিয়েন্স। ঠিক সেম লোকই আমরা আরেকবার বাসায় উঠবো, তখন মানে হয় 12:30 বাজে, বাসায় উঠার প্ল্যান করছি। তার আগে একটু জাস্ট আড্ডা দিচ্ছি। হঠাৎ করে উনি আসার পরে উনি আমাদের একটা ওখানেই কম্পাউন্ডের ভিতরে একটা কমন কুকুর ছিল,
টমিকে হঠাৎ করে সে মানে তার সাথে কথা বলতেছে, খেলতেছে, খেলতে খেলতে তার সামনের 2টা পা হাতে নিয়ে এরকম হাঁটানোর চেষ্টা করতেছে। হঠাৎ করে সে মানে একটা ঘুরা মানে ঘোরা শুরু করলো। সেই মানে এমন ঘোরা শুরু করলো, প্রায় 3 পাক দিল। 3 পাক দেওয়ার পরে সে তাকে ছুঁড়ে ফেলে দিল। আমরা বলবো, এটা কি হলো, মেয়েটা কি করলো? মানে ইট বিকেম আ ভেরি মানে ভেরি টক অফ দ্য টাউন অন দ্যাট পয়েন্ট আর কি, যে কয়েকদিন আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমরা কি জানি সেটাই এরকম এরকম হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আড্ডা থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে তখন যে গানের প্রতি যে ভালোবাসা এবং গান লেখার প্রতি বা নিজের ভাবনাগুলোকে এক্সপ্রেস করার প্রতি, সেগুলো আড্ডা থেকে অনেক বেশি এক্সপ্রেস হয়েছে। যেমন কলেজে থাকার সময় এক্সপ্রেশনের একটা দিক বলি, তখন আমরা হঠাৎ করে মনে হলো আমাদের আরেক এলাকার যে বড় ভাইরা, তো সবাই মিলে মনে করলাম যে নাটক বানাবো। আমরা স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। অল অফ আ সাডেন মানে সবাই খুবই তোড়জোড় করে স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। ইট বিকেম এ ভেরি রিয়েলি গুড স্ক্রিপ্ট আই গেস। মানে আমি যদি আমার কাছে এখন নাই, আমি জানি না এটা কার কাছে আছে, যদি কেউ শুনে থাকেন আমার জাপানগার সিটির অ্যাকোয়াইন্টেন্সেস, আমার পুরনো বন্ধুরা, আশা করি আপনারা শেয়ার করতে পারেন চাইলে। তো সেইখানে তখন আমরা মানে এইভাবে করে না মোল্ড হওয়া শুরু করলো। তারপরে তো মানে ডিএসএলআর একটা ভালো ক্রেজ শুরু হলো ওই সময়। তখন যেটা দেখলাম যে ডিএসএলআর এবং ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, হ্যাঁ নেচার ফটোগ্রাফি, ওয়েডিং করা শুরু করলো, অনেকগুলো বড় ভাই ওয়েডিং শুরু করছে। তা আস্তে আস্তে ফটোগ্রাফির প্রতি ঝোঁক। তো সেইগুলোই না আমাকে আসলে পরবর্তীতে মিডিয়া স্টাডিজ পড়ার একটা সুযোগ করে দেয় এবং এখানে একটা বড় ভূমিকা পালন করে আড্ডা। যাই হোক, পরে তো ইউনিভার্সিটিতে আসলাম। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে আড্ডা যেটা আমার কাছে মনে হয় যে আগের থেকে আরেকটা বড় পরিবর্তন আসে, যে সেটা হলো যে আমরা আসলে আগে তো কি ছিল, যে কোচিং ছিল, স্কুল ছিল বা কলেজ ছিল, পরীক্ষার টেনশন ছিল, কি রেজাল্ট করব, কারণ সকল জিম্মেদারি যেহেতু আমার নিজেরই। সো আমাকে আসলে সবসময় ওই পরিমাণ অ্যাওয়্যার থাকতে হয়েছে যে ওকে আমি যাতে ফেল না করি, কারণ আই ইউজ টু মানে ফেল লট। আমার 6 থেকে 9 পর্যন্ত প্রচুর ফেল আছে। তো সেইটা আসলে সবসময় একটা কনসিয়াস মানে একটা কনসার্ন ছিল আমার লাইফে। পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটিতে এসে এই ব্যাপারটা থেকে তো বের হয়ে গেছি। তখন তো আসলে রুটিন, তো আসলে নিজের মতো নিজেই একটা রুটিন, টোটাল আমি আই অ্যাম মাই সেলফ আ রুটিন। তখন রুটিনের কোনো বালাই নাই, যদিও ক্লাস ছিল। কিন্তু তখন যেটা হয় যে আমি আমার ফুফুর বাসা থেকে পরে একটা সাবলেট উঠি, এরপরে আমি আবার একটা ব্যাচেলার মেসে উঠি, এবং এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স ওখানে। ব্যাচেলার মেসে যেটা হয় যে অনেক ধরনের লোক থাকে, অনেকে থাকে, এক একজন এক একটা ক্যারেক্টার হয়। সেই ক্যারেক্টারগুলা মানে অদ্ভুত। এটা আসলে অদ্ভুত। এটাকে আমি এক্সপ্লেইন মানে এখন বলে আসলে এক্সপ্লেইন করা মুশকিল। যেমন যদি একটু বলি যে হঠাৎ করে মানে কেউ আছে হচ্ছে যে খুবই লেথার্জিক, সারাদিন শুয়ে বসে থাকে। কেউ আছে ধরেন যে কোনো একজন আছে যে হচ্ছে খুবই প্রেমিক, হ্যাঁ, সবসময় একটা প্রেমের ভিতরে আছে। আবার কেউ আছে হচ্ছে যে খুবই বিপ্লবী, মানে তার জীবন হচ্ছে রাজনীতি মুখর। এই ধরনের লোকে মানে এই ধরনের মানুষ আমার সান্নিধ্যে, তাদের সান্নিধ্যে আমি আসতে পারছি বলে আমার মাঝে মধ্যে খুবই মজা লাগে, এবং আমি আসলে খুবই থ্রিল ফিল করি এটা যখন ভাবি। তো এখানেও বিষয়টা হচ্ছে, এখানেও আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, যদিও তারা আমার সবাই সিনিয়র। আমি সবাই মাত্র ইউনিভার্সিটিতে জয়েন করছি। তো সেই সাথে আমি হঠাৎ করে কাজ নিলাম, একটা পিৎজা হাটে কাজ করা শুরু করলাম। পিৎজা হাটের সার্ভার হিসেবে কাজ করা শুরু করলাম। যদিও এটা বেশি দিন করি না, 2 মাসের মতো করছি, তারপরে ছেড়ে দিছি। কারণ হচ্ছে যে এটা আসলে আমার 9 ঘন্টা শিফট করে পড়াশোনা করাটা আমার কাছে মনে হলো যে এটা আসলে ইটস নট ওয়ার্থ ইট। কারণ এটা আসলে আমার পড়াশোনাটা ইম্পর্টেন্ট না। আই ওয়াজ রিয়েলি ভেরি সিরিয়াস at the very first half of my university life. আমি জানি না, এটা হয়তো সবাই থাকে, আমি এক ধরনের প্রেশার ফিল করা শুরু করলাম। এর বাইরে ওই মেস লাইফটা আমাকে আসলে মেসের যে আবহ এবং মেসের যে পরিবেশ, সেইটা সম্পর্কে বেশ মানে একটা ভালো একটা আইডিয়া দিয়ে দিল। দেখা যাচ্ছে যে আমরা রাতের বেলা সবাই তাস খেলছে, আমি যদি তাস খেলতাম না, কারণ পারি না, তো সবাই তাস খেলছে, কেউ হয়তো জিতছে, মানে একটা টোকেন মানি টাইপের বিষয় ছিল। জিতার পরে সকালবেলা উঠে সবাই বের হয়ে গেলাম নাস্তা খেতে। এইভাবে করে পরে আমি আমার সেজুপুর বাসায় থাকা শুরু করলাম। তারপরে আমি আবার মেসে শিফট করলাম, ব্যাচেলার মেসে। তখন হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডের সাথে উঠলাম।
সেইটা 2016 সালে তখন একটা চিলেকোঠা আমরা পাই। আমার এক বন্ধুই থাকা শুরু করছে ওখানে। তারপরে গিয়ে আমি আসলে আমরা টোটাল ৫ জন ওখানে একসাথে থাকা শুরু করি। তো এটা খুব মজার, মানে কারণ চিলেকোঠা একে এবং টিন শেড এবং একটা ওপেন একটা আরেকটা ডাইমেনশন তৈরি হলো জীবনে, যে এখান থেকে না আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলো জিনিস শিখছি। অনেকগুলো জিনিস শিখছি ইন এ সেন্স যে আমি যে আজকে আমার মেজর তো ছিল ডিজিটাল ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন। সেই ক্ষেত্রে মানে আমাকে আমার আর্ট সেন্স বা আমি শিল্পকে কীভাবে বুঝি বা আমার বোঝাপড়া, হ্যাঁ, এইগুলো প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে। ভালো হোক খারাপ হোক দুটো অর্থেই হয়েছে হয়তো, কিন্তু এগুলো প্রচুর পরিমাণে নার্চার করার সুযোগ হয়েছে, এগুলোকে উল্টায় পাল্টায় দেখার সুযোগ হয়েছে। এটা একটা আমার সার্কেল ছিল। আরেকটা সার্কেল ওই সময় তৈরি হয় যে আমার আমার ঠিক অ্যানথ্রোপোলজিতে পড়া বন্ধু বান্ধব তৈরি হলো, যে তারা আসলে কীভাবে দেখে। তো ওইটাও আমাকে অনেক বেশি পরিমাণে মোল্ড করছে টু থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড থিঙ্ক একটা জিনিসকে আরও কতভাবে দেখা যাইতে পারে, এবং কোনো যে সলিড কিছু না বা এটা দেখার যে দৃষ্টিভঙ্গি যে একটা বড় বিষয়, সেইটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো। তো এইখানেও আমি প্রচুর আড্ডা দিচ্ছি। এখানে আবার যেটা হয় যে 16 সালে যখন আমি উঠলাম তখন আড্ডার আসলে আর কোনো টাইম টেবিল থাকলো না। আচ্ছা এখন উঠতে হবে বা এখন বসতে হবে, এখন আড্ডা দিতে পারি, ইটস অলওয়েজ অলরেডি, মানে ইটস অলরেডি দেয়ার অ্যান্ড ইটস অনগোয়িং এভরি মিনিট অফ মাই লাইফ অন দ্যাট পয়েন্ট আর কি। যে এই 3টা বছর 16, 17 এবং 18 অনেকদিন আগে, কয়েকদিন মানে বছর খানেক আগে আই ওয়াজ একটু স্যাড লাগতেছে, তখন হঠাৎ করে মনে করলাম যে আসলে এত কমপ্লেক্স হয়ে গেছে, ডু আই রিয়েলি মিস মাই লাইফ। আমি হঠাৎ করে মনে হলো যে আমি আসলে আমার 16, 17, 18 এই সময়গুলো আমি খুব মিস করতেছি। কারণ আসলে তখন আসলে খুবই রিস্ক ফ্রি এবং খুবই লেস টেন্সড একটা লাইফ কাটাইছি এবং লেস লায়েবল লাইফ কাটাইছি। তো সব কিছু মিলায় এই চিন্তাটা মাথায় ঢুকলো তখন, এবং আস্তে আস্তে এইটাই মাথায় আসতে থাকলো যে ওকে, আড্ডা আসলে আমি কোথায় দিই, বা আমি আসলে এখন কি আড্ডা দিই, এখন আমি আড্ডা দিই না কেন? এই প্রশ্নগুলোর জায়গা থেকে মনে হলো কয়েকটা জিনিস মাথায় আসছে আর কি, যে প্রথমত আসলে আমার জীবনের যে ধারা, জীবনের যে গতিপথ, এগুলো পাল্টাইছে অনেকভাবে। আমি আসলে বিভিন্ন অ্যাকাউন্টে ব্যস্ত হয়ে গেছি, আমি আসলে অনেকগুলো অ্যাকাউন্টে লায়েবল হয়ে গেছি, যেগুলো আসলে আমাকে সেই লায়াবিলিটিগুলোকে নিভাইতে হয় সবসময়, দায়িত্ব ব্যাপার আছে। তারপরে জীবনের দেখার জায়গাগুলো চেঞ্জ হয়েছে। আমি যেভাবে দেখি বা আমি যেভাবে বুঝি সেগুলো হয়তো, কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল, মানুষ তার নিজের জীবনে সব সময় বিভিন্ন পর্যায়ে পর্যায়ে তার পরিবর্তন আসে। কিছু দূর গিয়ে হয়তো আসবে না, সেটা হয়তো আমারও হয়তো একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে, বাট আই কেপ্ট লার্নিং অ্যান্ড আই কেপ্ট চেঞ্জিং। সেই জিনিসটা অব্যাহত থাকার কারণে যেটা হয়েছে যে আমার আশপাশ দিয়ে অনেক লোকই কখনো এলিমিনেট হয়েছে, কখনো আবার নতুন লোক জয়েন হয়েছে। এখনও যেটা হয় যে এখন হয়তো জানার জায়গাটা আছে, অবশ্যই আমি জানতেছি, বাট আমার মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে। মিডিয়ামটা সেটা হতে পারে আই গেস সেটা ইন্টারনেটের উপর বেশি আমি নির্ভরশীল হয়ে যাচ্ছি বা হয়ে গেছি, এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষকে জানার এক ধরনের প্রয়াস আমার তৈরি হয়েছে। এটা আরেকটা কারণ যে বাইরে বের হওয়ার যে প্রবণতাটা, সেটাও অনেকটা কমে গেছে। কেন কমে গেছে আমার সাথে মনে হয় যে প্রথমত বাইরে বের হয়ে যে আমি কোথাও দুদণ্ড দাঁড়াবো বা আমি কোথাও একটা লম্বা সময় ধরে আমি কথা বলবো, আড্ডা দিব, সেই জিনিসটা না কমে আসছে বলে আমার মনে হলো। অনেকদিন আগে যখন জাপান গার্ডেন সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওখানে এখন একটা টোকিও স্কোয়ার নামে একটা শপিং কমপ্লেক্স হয়েছে। তা আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তখন আসলে টোকিও স্কোয়ার তৈরি হয় নাই, তখন টোকিও স্কোয়ারের সামনে অবাধ জায়গা এবং এখানে চায়ের দোকানে ভর্তি। তখন এত ফুড কার্টও ছিল না। কিন্তু যেটা হয়েছে যে গত 10 বছরে তো মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে। মানুষ চায়ের দাম দেখা যাচ্ছে 4 টাকা 5 টাকা থেকে এখন 10 টাকা হয়ে গেছে, রং চাই 10 টাকা। সো এই যে চেঞ্জ, চায়ের বিভিন্ন রকম ফের আসছে, বিভিন্ন চা মানুষ রেস্টুরেন্টে বসে খাচ্ছে। এই জিনিসগুলোকে মাথায় এই জিনিসগুলো যখন মাথায় আসে বা আমি যখন দেখি যে ওকে, আমার তো আসলে ওখানে বসলে, একটা রেস্টুরেন্টে বসলে কিন্তু এতক্ষণ বসা যায় না, 6 ঘন্টা 5 ঘন্টা। যেমন মামা আমাদেরকে যেটা আগে হয়তো যে এই তোরা উঠোস না কেন, এই তোরা উঠ, হ্যাঁ, তখনই যেটা করতাম, হ্যাঁ এই তো চল অর্ডার দিই, অর্ডার না দিলে সে উঠাই দেবে। এরকম করে দেখা যাচ্ছে যে আমরা 7-8 জন বসছি, তো 200 টাকার বেশি বিল হয় নাই কখনোই।
বাট এখন দেখা যাচ্ছে যে আমরা যদি বসি বা দুজন মিলেই যদি বসি কোথাও ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যদি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200 টাকাও ইটস নট এনাফ টু স্পেন্ড আর কি। যে একটা চায়ের দোকান যেখানে আসলে মটকা চা বা তান্দুরি চা, হ্যাঁ, মশলা চা, বিভিন্ন টাইপ অফ চা পাওয়া যায়, সেটাতে আসলে বসা মুশকিল এবং জায়গাগুলো খুবই ছোট হয়ে আসছে। এখন অনেক ভ্যারাইটিস দিতে হচ্ছে মানুষকে, জায়গার একটা বড় বিষয়। যেটা আসলে এখনো হয়তো আমার মনে হয় যে প্রান্তিক জায়গাগুলোতে, বাংলাদেশের রিমোট এরিয়া বা রুরাল সাইডগুলোতে বা সাবার্ব এরিয়াগুলোতে চায়ের দোকানগুলো ওই পরিমাণ বড় থাকে, একটা ডাইনিং স্পেসের সমান থাকে। এখনো হয়তো আছে, সেটাও হয়তো আমি জানি না কতদিন থাকবে। তো এই একটা স্পেস সংকট, মানে পাবলিক স্ফিয়ারে অপশনস অনেক বেড়ে গেছে, বাট পাবলিক স্পেসের সংখ্যাটা তো সেম থাকতেছে, মানে বাংলাদেশের যে জায়গা বা বরং আরও কমতেছে হয়তো, কারণ মানে অকুপাইড হচ্ছে কোনো কাউকে না কাউকে দিয়ে, কোনো স্থাপনা দিয়ে অকুপাইড হচ্ছে। সব কিছু মিলাই আসলে চায়ের দোকান বা স্থান সংকট এটা একটা বড় কারণ আমার সাথে ঘটতেছে বলে আমার কাছে মনে হলো। আমি জানি না আপনাদেরটা, আপনারা বলতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, আপনারা আসলে কীভাবে আড্ডা দেন, আদৌ আড্ডা দেন কিনা, বা আড্ডা জিনিসটা আপনাদের কাছে কেমন, কমেন্ট করতে পারেন। এখান থেকে আরেকটা জিনিস আমি টেক অ্যাওয়ে করছি যে আমি যখন ভাবতেছিলাম তখন মনে হলো যে আসলে আমি তো খুব ছোটবেলা থেকেই মানে বাইরে বেরোচ্ছি, বা আমি যখন স্কুলে থাকতেছি, মানে 9-10-এ যখন উঠলাম তখন থেকেই যখন আমি বাইরে বেরোচ্ছি, আসলে আমার বাইরে বের হওয়া বা বাইরে থেকে আড্ডা দেওয়ার যে ইয়েটা, সেটা আসলে অনেক কমে গেছে, কারণ তো হয়ে গেছে অলরেডি, বিষয়গুলো ঘটে গেছে আমার জীবনে। এখন যেটা মনে হয় যে এখন 10টা বাজে আমি তো ঘড়ি দেখি যে আমার তো বাসায় যেতে হবে, আমাকে বাসায় ভালো, মানে এখন যেটা হয় যে যেহেতু ব্যস্ততা থাকে সারা সপ্তাহই, একটু সুযোগ পাইলে, একটু ছুটি পেলে হয়তো বা বাসায় জাগাইতেছি, হ্যাঁ, এরকম জায়গায় মানে এক ধরনের একটা লেথার্জিক একটা অলস সময় কাটানোর প্রবণতাটা বেশি কাজ করে, কারণ হয়তো বা আমাকে ওই এফোর্টগুলো বা আমার এনার্জিগুলো সম্পূর্ণটাই সারা সপ্তাহে খরচ হয়ে যায়। আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মাথায় আসলো সেটা হলো যে সমমনার লোক বা আমি যেভাবে ভাবি বা আমি যখন যে ভাবনায় ভাবিত আছি, সেই জিনিসগুলো আসলে আরও কমে গেছে বলে মনে হয় আমার লাইফে। এটা হয়তো সবার অনেকের ক্ষেত্রেই সেম হইতে পারে, অনেকে এগ্রি করবেন কিনা আমি জানি না, এটাও আমি জানাতে পারেন যে আপনার জীবনে আসলে লোকের সংখ্যা কমতে থাকে। একটা মজার জিনিস আমরা ওই ছোটো ভাই বোনদেরকে বলতাম ইউনিভার্সিটিতে, যে শুরুতে না দেখা যাচ্ছে যে একটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে পোলাপানদের গ্রুপ অনেক বড় থাকে। আস্তে 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 যখনই ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে চলে আসে, তখন 2জন 3জন এরকম করে মানে খুবই নিউক্লিয়ার হয়ে যায় সেগুলো। কারণ হচ্ছে যে মানুষের পরিবর্তন হয়, মানুষ যে সেই পরিবর্তনটা দিয়ে নিজের পছন্দ অপছন্দ এগুলোকে বিচার করা শিখে যায়, এবং তখন আস্তে আস্তে এক ধরনের কি বলবো, দান্দিকতা তৈরি হয়, আবার সিলেকশনের ভিতর দিয়ে চলে যায় মানুষ, সেই সিলেকশন দিয়ে আসলে তার নির্ধারিত লোক বা বন্ধু নির্বাচন করে ফেলে, সেটা হইতে পারে। তো আমার কাছে অলরেডি মানে সবকিছু মিলাই মনে হয়েছে যে এইটা হয়তো বা এটা আরেকটা কারণ হইতে পারে আড্ডার ক্ষেত্রে। আপনারা জানাতে পারেন আসলে আপনাদের স্মৃতিগুলো কেমন। আমার স্মৃতি থেকে একটু শেয়ার করলাম, সবগুলো স্মৃতি তো আসলে শেয়ার করা যাবে না, এখানে ভালো খারাপ সব কিছুই আছে, বাট এটা অনেক লম্বা হবে হয়তো, এত লম্বা করতে চাই না, আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন কেমন লাগছে প্রিসেশনগুলো। আমি হয়তো বা আরও একটু প্রিসেশন দিব, মানে আরও কয়েকটা প্রিসেশনস আসবে, সো দ্যাট আই ক্যান গেট মাই সেলফ ক্লিয়ার ভিশন হোয়াটস গোয়িং অন অ্যান্ড ইজ দের এনিথিং আই নিড টু ট্রাভেল শুট অর নট। এই বিষয়গুলোকে হয়তো দেখবো, আপনারাও সাজেস্ট করতে পারেন কীভাবে কী করলে ভালো হয়। আর প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল আই উইটনেস, আরেকটা ইউটিউব চ্যানেল আছে আই এক্সিস্ট। এটা কেন সাবস্ক্রাইব করতে বলবো সেটা একটা সারপ্রাইজ থাকলে সেটাকে আমি রিভিল করব। এবং ফেসবুকে ফলো করতে পারেন ফেসবুক পেজ iwitness.404, এবং ইনস্টাগ্রামেও আমি আছি সেম নামেই iwitness.404। সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে আবার, হয়তো আমি প্রিসিশন নিয়ে হাজির হব। ওকে, আর লাস্ট একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে খুব সম্ভবত আমি চেষ্টা করছি যে কোরবানি ঈদের পরে, মানে ঈদের পরে আন্দোলন না ঠিক, বাট কোরবানি ঈদের পরে এটার কাউচ কাচালির ফার্স্ট সিজনটা শুরু হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখা যাক সেই অনুযায়ী কাজ করব হয়তো। ভালো থাকবেন।